এইচএসসি 2024 এবং এইচএসসি 2027 ব্যাচ। তো এইচএসসি 2024-এর ফাইনাল বোর্ড পরীক্ষা আর এইচএসসি 2027 ব্যাচের এইচএসসি 2027-এর ফার্স্ট ইয়ার ফাইনাল, এই দুইটা পরীক্ষাকে সামনে রেখে আমাদের প্রতিদিনের আয়োজন অনলাইন ক্লাস। এই ক্লাসগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আমাদের পেজে, একদম লাইভ ক্লাস। তো আসলে আমাদের এই আয়োজন তোমাদেরকে একটু সহযোগিতা করার জন্য। তো তোমরা যারা যুক্ত হয়েছো ধন্যবাদ তোমাদের। তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও, আর অবশ্যই লাইক বাটনে গিয়ে একটা লাইক করে দিবা। আমাদের একটাই উদ্দেশ্য যে সবসময় শিক্ষার্থীদেরকে যে কোনোভাবে আমাদের একটু সহযোগিতা করা। আমাদের একটু আমরা চাই আমাদের শিক্ষার্থীদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সুবিধা গ্রহণ করুক, এসপি কোচিংয়ের সার্ভিসটা গ্রহণ করুক, এবং এইচএসসি 2024 আর 27 তোমাদেরকে সামনের পরীক্ষায় সহযোগিতা করার লক্ষ্যে আমাদের এই আয়োজন। তো সেই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে শুরু হচ্ছে ম্যানেজমেন্ট ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা ক্লাস। তো স্যার কিছুক্ষণ পরে ক্লাস শুরু করবে, তোমরা যুক্ত থাকো। যারা যুক্ত হয়েছো ধন্যবাদ, শেয়ার করে দাও আর তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো সবাইকে প্রথমে একটা কথা বলবো, সেটা হচ্ছে সবাই একটু আমাকে জানাবেন যে আমাদের সাউন্ড ক্লিয়ার আসছে কিনা বা সবকিছু ক্লিয়ার আছে কিনা, এটা একটু জানাবেন। আমরা খুবই তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। 8:30 থেকে আমাদের ক্লাসটা স্টার্ট হবে। তার আগে সবাই একটু বলবেন যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, এটা আমাকে একটু জানাবেন। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে আমরা সবাই একটু শেয়ার করে দিবেন। আজকে আমরা মূলত আমাদের অংশীদারি ব্যবসা নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা আপনারা সবাই দেখতেছেন, আমাদের আজকের টপিকটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। তো আজ আমি এই যে আমি আপনাদেরকে গত ক্লাসেও বলছিলাম যে আমাদের অংশীদারি ব্যবসায় এবং আমাদের যে যৌথ মূলধনী ব্যবসাটা আছে, এটা আমি কয়েকটা পার্টে ভাগ করব এবং ইজি টু অ্যাডভান্স ভাবে আমরা এই প্রত্যেকটা ক্লাস আমি সাজাইছি। ছোট্ট ছোট্ট টপিক, কয়েকটা স্লাইড, প্রত্যেকটা ক্লাসে আমরা অল্প অল্প জিনিস শিখবো, কিন্তু যা শিখবো একদম প্রপার ওয়েতে শিখবো, এবং যা শিখবো যাতে এটা আমাদের পরীক্ষায় যে কোনো রকমের কোয়েশ্চেন যাতে আসে সেক্ষেত্রে যাতে আমরা এটা আনসার করতে পারি। সো আজকের টপিকটাও একদম বেসিক দিয়ে আমরা স্টার্ট করতেছি। তো সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, সবাইকে শেয়ার করে দেন, আর যারা যারা এখনো ক্লাসে আসবে তাদেরকে জানাই দেন। আর একটু আমাকে আরেকবার জানাবেন যে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। একটু আমাকে ফার্স্ট যদি এই জিনিসটা জানান, তাহলে আমি ইনশাল্লাহ আমার ক্লাসটা শুরু করতে পারবো। একটু আমাকে জানাবেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, একটু জানাবেন কমেন্টে যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। যদি আমাদের কথা শোনা যায়, আমরা আমাদের পরবর্তী স্লাইড আমাদের ক্লাসে চলে যাব। একটু কমেন্ট করে জানাবেন। ক্লিয়ার আছে কি? কেউ কমেন্ট করার ইচ্ছা নাই? কমেন্ট না করলে ভাই আমি বুঝবো কিভাবে যে আপনারা কথাগুলো বুঝতেছেন। একটু কমেন্ট করেন যে ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। তাহলে আমি পড়ায় চলে যাবো, এরপরে দেখবেন যে আপনাদের ক্লাসটা বুঝতেছেন না। দেখি আমি আমাদের এখানে নেটওয়ার্ক ইস্যু। বুঝতেছেন না? আচ্ছা, ওকে, আমি আমার এখান থেকে চেক করলাম, আমাদের সাউন্ড আশা করি ওকে আছে। তো তাহলে আসেন, আজকে আমরা মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করব, আমি কিছুক্ষণ আগেই বললাম আজকে আমাদের টপিকটার নাম হচ্ছে অংশীদারি ব্যবসায়। তো ফার্স্ট অফ অল আমরা জানি যে অংশীদারি ব্যবসায় কাকে বলে। অংশীদারি ব্যবসা নিয়ে এটা নিয়ে আমরা কিন্তু অলরেডি 9-10-এ পড়ে এসেছি। যেহেতু এটা এইচএসসি বেস ক্লাস, এখানে আমরা মূলত একটু অ্যাডভান্স টাইপ অফ শিখবো। তো ফার্স্ট অফ অল মাথায় রাখবেন, এই যে এইচএসসি তে আমরা যে টপিকগুলো পড়ি সেগুলো কিন্তু অলরেডি আমরা 9-10-এ পড়ে আসি। যেমন ধরেন যৌথ মূলধনী ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, এক মালিকানা ব্যবসায়, এগুলো অলরেডি কিন্তু আমরা 9-এ
9-10-এ পড়ে আসি, এসএসসি পরীক্ষা অলরেডি দিয়ে আসি, আপনারা সবাই ফুল সিলেবাসে দিচ্ছেন, আপনারা এই টপিকগুলো পারেন। কিন্তু তার উপরেও এইচএসসিতে এসে যে যে জায়গায় চেঞ্জেস গুলো আসছে, আর বিগত বছরগুলোতে আমরা দেখতেছি এইচএসসির যে কোয়েশ্চেন গুলো আসতেছে বা এমসিকিউ গুলো যেটা আসতেছে সেগুলো একটু হার্ড করতেছে বা একটু ভিতর থেকে কোয়েশ্চেন গুলো আসতেছে। তো আজকের এই ক্লাসে মূলত আমরা কোন কোন টাইপ অফ কোয়েশ্চেন আসতে পারে, কি কি টাইপ অফ কোয়েশ্চেন পরীক্ষা আসলে আমাদের কোয়েশ্চেন করতে সমস্যা হয়, সেই টপিকগুলো নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আসেন আজকে আমাদের প্রথম যে বিষয়টা অংশীদারি কাকে বলে এবং এই অংশীদারির সংজ্ঞাটা একটু খেয়াল করি। অংশীদারির সংজ্ঞাটা যেটা দেওয়া আছে কি বললো, সকলের দ্বারা বা সকলের পক্ষে একজন দ্বারা। তাহলে কি বললো, সকলের দ্বারা বা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মাধ্যমে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে মূলত কি বলা হচ্ছে, অংশীদারি ব্যবসায় বলা হচ্ছে। এখন আপনাদের সবার মাঝে এই জিনিসটা মাথায় আসতে পারে যে ভাইয়া আমরা তো অংশীদারি ব্যবসায় পড়ছিলাম কি, দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে চুক্তির মাধ্যমে যে ব্যবসাটা করে থাকে তাকে বলা হয় হচ্ছে কি, অংশীদারি ব্যবসায়। আমরা যেটা নর্মালি পড়ে আসছি সেই জিনিসটা নিয়ে একটু যদি কথা বলি, আমরা নর্মালি পড়ে আসছি কি, দুই বা ততোধিক ব্যক্তি আচ্ছা, তাহলে দেখেন আমরা যে জিনিসটা পড়ছিলাম, আমরা নর্মালি যে সংজ্ঞাটা দিয়ে আসি, দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে চুক্তির মাধ্যমে যে ব্যবসায় গড়ে তোলে সেটাকে আমরা মূলত বলতেছি হচ্ছে অংশীদারি ব্যবসায়। এখন এখানে আমি একটা সংজ্ঞা দিলাম, সংজ্ঞাটা কি ছিল, সকলের দ্বারা বা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত ব্যবসায় মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মাধ্যমে যে সম্পর্কের সৃষ্টি করে সেটাকেই বলা হয় হচ্ছে কি, অংশীদারি ব্যবসায়। এখন ফার্স্ট কোয়েশ্চেন আপনাদের মাথায় আসতে পারে, ভাইয়া তাহলে আমরা কোন এমসিকিউ বা কোন সংজ্ঞাটা আমরা লিখবো। দেখেন, আপনি এই সংজ্ঞাটা ইউজ করেন বা আপনি এই সংজ্ঞাটা ইউজ করেন, যে কোনো সংজ্ঞাটা ইউজ করলে এটা রাইট, এখানে আপনার কোনো ধরনের অসুবিধা নাই। তাহলে কেন আমি সহজ সংজ্ঞাটা রেখে আমি কেন কঠিন সংজ্ঞাটা নিয়ে আলোচনা করছি? ফার্স্ট অফ অল দেখেন উপরের দিকে একটু খেয়াল করেন, বাংলাদেশে বহাল 1932 সালের অংশীদারি আইনের 4 নম্বর ধারায় বলা হয়েছে এই জিনিসটা। অর্থাৎ আমার যদি পরীক্ষায় কোনোদিন কোয়েশ্চেন আসে যে অংশীদারি ব্যবসায় কাকে বলে, আমরা সবাই এই আনসারটা দিতে পারবো, দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে চুক্তির মাধ্যমে যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে সেটাকে বলা হয় হচ্ছে কি, অংশীদারি ব্যবসায়। কিন্তু আমাদের পরীক্ষায় যখনই কোয়েশ্চেনটা এমন আসে যে অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা অংশীদারি আইনের কত নাম্বার ধারায় দেওয়া হয়েছে, আমরা কিন্তু এই জিনিসটা ভুল করি বা আমরা কিন্তু এই জিনিসটা জানি না। সেই জিনিসটার জন্যই মূলত এই সংজ্ঞাটা দেওয়া যে এই অংশীদারি ব্যবসায়ের যে সংজ্ঞার ক্ষেত্রে এটি কত নাম্বার ধারায় বলা হয়েছে, 4 নাম্বার ধারায়। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রথম এমসিকিউ। এই এমসিকিউটা আমাদের আর এইচএসসি প্লাস অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে প্রথম যে এমসিকিউ আজকের ক্লাস থেকে আমরা শিখতে পারলাম যে অংশীদারি ব্যবসায়ের আইনে অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা বলা হয়েছে কত নাম্বার ধারায়, 4 নাম্বার ধারায়। এবার একটু খেয়াল করেন এই সংজ্ঞাটাতে আমাদেরকে কি বলানো হয়েছে বা এই সংজ্ঞাটাতে আমাদের দ্বারা কি বোঝানো হয়েছে। এই সংজ্ঞাটাতে আমাদেরকে বলা হচ্ছে সকলের দ্বারা বা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত। অর্থাৎ এই যে অংশীদারি ব্যবসাটা চাইলে আমার যতজন অংশীদার আছে, আমরা জানি একটা অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা কমপক্ষে 2 জন থেকে সর্বোচ্চ কয়জন হয়, 20 জন হয়ে থাকে। তার মানে আমার অংশীদারি ব্যবসায় যদি সদস্য সংখ্যা 20 জন হয়ে থাকে, তাহলে এই 20 জন চাইলেই সে কি করতে পারবে, পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে, অথবা এই 20 জন থেকে একজন দ্বারা এই ব্যবসাটা কি হতে পারে, পরিচালিত হতে পারে। তার মানে অংশীদারি ব্যবসায়ের আইনে আমাদেরকে বলে দেওয়া আছে আমরা চাইলে সবাই মিলে এই ব্যবসাটা কি করতে পারি, পরিচালনা করতে পারি। আবার চাইলে
সবার মধ্য থেকে একজনও কি করতে পারে, এই ব্যবসাটা পরিচালনা করতে পারে। তার মানে সংজ্ঞার প্রথম অংশে মূলত আমাদেরকে পরিচালনা সংক্রান্ত একটা আমাদেরকে বাধ্যবাধকতা বা একটা আমাদেরকে নিয়ম দিল। এরপরে বললো ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে, অর্থাৎ এখানে যে অংশীদাররা আছে বা এখানে যে পার্টনাররা আছে যারা মিলে মূলত অংশীদারি ব্যবসাটা চালু করছে, তাদের মূল উদ্দেশ্যটা কি, অংশীদারদের মূল উদ্দেশ্যটা কি? অংশীদারদের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে। তাহলে এবার আসেন এইখান থেকে কোন কোয়েশ্চেনটা আসতে পারে। দেখেন আমরা জানি যে অংশীদারি ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি, অংশীদারি ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন করা। কিন্তু যদি আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসে অংশীদারদের মূল উদ্দেশ্য কি, অর্থাৎ অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের মূল উদ্দেশ্য কি, তাহলে অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের মূল উদ্দেশ্য কি, মুনাফা নিজেদের মধ্যে কি করা, বন্টন করা। এবার ভালোভাবে খেয়াল করবেন, তার মানে মুনাফা কি করা, নিজেদের মধ্যে বন্টন করা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অংশীদারি ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি, অংশীদারি ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন করা, কিন্তু অংশীদারদের মূল উদ্দেশ্য কি, অংশীদারদের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা নিজেদের মধ্যে কি করা, বন্টন করা। এরপরে এই সংজ্ঞার মধ্যে বলতেছে এই যে অংশীদার যারা আছে, অংশীদারদের চুক্তিবদ্ধ সম্পর্ক লাগবে, অংশীদারদের কি হইতে হবে, একটা চুক্তিবদ্ধ সম্পর্ক লাগবে। আর আমরা জানি অংশীদারি ব্যবসা করতে হলে আমাদের বাধ্যতামূলক চুক্তি করতে হবে। আমাদের যদি কোনো প্রকার চুক্তি না থাকে তাহলে ওই ব্যবসাটাকে আমরা অংশীদারি ব্যবসায় বলতে পারবো না। তাহলে কি বলা হলো, সকলের দ্বারা বা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত ব্যবসায় মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধের মাধ্যমে যে সম্পর্কের সৃষ্টি হয় সেটাকে আমরা মূলত কি বলতেছি, অংশীদারি ব্যবসায় বলতেছি। আচ্ছা এখানে একটু ব্যবসাটা উল্লেখ হয় না, একটু অ্যাড করবেন। এবার আসেন অংশীদারি ব্যবসায়ের কিছু উপাদান সম্পর্কে আমরা যদি জানি। অংশীদারি ব্যবসায়ের আচ্ছা অংশীদারি ব্যবসায় যদি আমরা উপাদান সম্পর্কে জানি, সদস্য সংখ্যা কি, কমপক্ষে 2 জন হতে হবে, সর্বোচ্চ কজন হতে পারবে, 20 জন হতে পারবে। কিন্তু যদি এটা ব্যাংকিং অংশীদারি ব্যবসায় হয় সেক্ষেত্রে সর্বোচ্চ কজন হতে পারবে, 10 জন অংশীদার হতে পারবে। সর্বনিম্ন অংশীদার দুই ক্ষেত্রে সমান, নরমালের ক্ষেত্রে 2 থেকে কত 20, কিন্তু যে অংশীদারি ব্যবসায়টা আমার একটি ব্যাংকিং অংশীদারি ব্যবসায় হবে সেক্ষেত্রে সদস্য সংখ্যা হবে 2 থেকে 10 জন। এবার আসেন চুক্তি হলো অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছি যে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি, চুক্তি, অর্থাৎ চুক্তি ছাড়া কেউ অংশীদারি ব্যবসায় গ্রহণ করতে পারবে না। আর এই যে অংশীদারি ব্যবসায়ের একটা আইন আছে, আইনটা হচ্ছে কত সালের, 1932 সালের। এরপরে আসেন যারা এইরূপ সম্পর্ক সৃষ্টি করে, কোন ধরনের সম্পর্ক, চুক্তিবদ্ধ সম্পর্ক। কারা কি, কোন ধরনের সম্পর্ক, চুক্তিবদ্ধ সম্পর্ক, চুক্তিবদ্ধ সম্পর্ক। যারা চুক্তিবদ্ধ সম্পর্ক করে তাদের প্রত্যেককে অংশীদার এবং সম্মিলিতভাবে তাদের ব্যবসায়কে মূলত কি বলা হয়, অংশীদারি ব্যবসায় বলা হয়। তার মানে বোঝা গেছে অংশীদারি ব্যবসাটা কি। অংশীদারি ব্যবসাটা থেকে আমরা মূলত দুইটা নতুন জিনিস বা শিখলাম। ফার্স্ট অফ অল অংশীদারি ব্যবসার আইন কত সালে, 1932 সালে, আমরা এটা সবাই জানি। কিন্তু এই যে অংশীদারি ব্যবসায়ীর সংজ্ঞা কত নাম্বার ধারায় দেওয়া হয়েছে, 4 নাম্বার ধারায় দেওয়া হয়েছে। এরপরে যে জিনিসটা জানলাম, অংশীদারি ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি করা, মুনাফা অর্জন করা। কিন্তু এই যে অংশীদার আছে, অংশীদারদের মূল উদ্দেশ্য কি, অংশীদারদের মূল উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা নিজেদের মধ্যে কি করা, বন্টন করা। এবং আসেন অংশীদারি ব্যবসায়টা মূলত পরিচালনা কে করবে, অংশীদারি ব্যবসায়টা পরিচালনা করতে পারবে কি সকল অংশীদার, অথবা তাদের পক্ষ থেকে কয়জন, একজন। এরপরে আসেন আরেকটা জিনিস আমরা শিখলাম যে অংশীদার কাকে বলে। তাহলে যারা চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি করে তাদের প্রত্যেককে আমরা মূলত কি বলতেছি, অংশীদার বলতেছি। তাহলে এই স্লাইডটা বোঝা গেছে কিনা আমাকে একটু জানাবেন। বুঝা গেছে কিনা একটু জানাবেন। ওকে, ক্লিয়ার, বুঝা গেছে আমরা ক্লিয়ার কিনা
অংশীদারি ব্যবসায়ের এই স্লাইডটা আমাদের ক্লিয়ার কিনা? তাহলে আমি আবারও বলতেছি, আবারও খেয়াল করবেন, যে যে টপিক গুলো বলতেছি, যে যে এমসিকিউ গুলো বলতেছি, এগুলা সাধারণত আমরা এইচএসসি তে পড়ি না। কিন্তু আবারও বলতেছি, আমাদের এখনকার যে এমসিকিউ কোয়েশ্চেন গুলা হচ্ছে, এই কোয়েশ্চেন গুলা কিন্তু অ্যাডমিশন থেকে নিয়ে আসছে। এই কোয়েশ্চেনটা কিন্তু আপনি যখন অ্যাডমিশনে যাবেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বা আপনার যে পাবলিক বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু অহরহ আসতেছে, কিন্তু এইচএসসি তে এই টাইপ অফ কোয়েশ্চেন গুলো আসে না। বাট স্যাড বাট ট্রু, যে এখনকার 2025 সাল থেকে এরকম ভিতরকার কোয়েশ্চেন গুলো ঘুরাই ঘুরাই দিচ্ছে। আপনাদের যদি ছোট ভাই বোন থাকে, দেখবেন গতকালকের যে ম্যাথ এক্সামটা হয়েছে, এই ম্যাথ এক্সামের কোয়েশ্চেনটা যদি খেয়াল করেন, আমরা যখন ম্যাথ পরীক্ষা দিছি, পরিসংখ্যান থেকে আমাদের মিনিমাম 3 থেকে 4টা কিন্তু এমসিকিউ আসতো। বাট গতবারে চট্টগ্রাম বোর্ডে শুধুমাত্র ম্যাথ এমসিকিউতে পরিসংখ্যান থেকে একটা এমসিকিউ আসছে। দ্যাট মিনস প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। সো আপনার 2026 সালে যারা ক্যান্ডিডেট আছেন, 27 সালের ক্যান্ডিডেট আছেন, মাথায় রাখবেন কোশ্চেনের প্যাটার্ন আপনাদের জন্য চেঞ্জ হবে। সো পড়ার প্যাটার্নটা আমাদেরকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। সো আমি যেভাবে যে জিনিসগুলো বলবো, প্লিজ নোট ডাউন করবেন, অথবা আমাদের ক্লাসগুলা ইউটিউবে দেওয়া আছে। যারা এতক্ষণের ক্লাসটাকে কি করেননি, নোট ডাউন করেননি, তারা দয়া করে আমাদের ওই ইউটিউবে গিয়ে আগের ক্লাসের যে এই পার্টে, কিছুক্ষণ আগের পার্টের যে টপিকগুলো বললাম, ওগুলো একটু নোট ডাউন করে রাখবেন। সো আসেন এরপরের টপিকটাতে আমরা আসি। এরপরের টপিকটাতে আমরা মূলত এই অংশীদারি ব্যবসায়ের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা বলেই দিলাম যে অংশীদারি ব্যবসায়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এখানে সদস্য থাকবে কয়জন? একাধিক সদস্য। একাধিক মানে কি? একের অধিক। একের অধিক মানে কয়জন? 2 জন। তবে এটা যদি একটি নর্মাল বা সাধারণ অংশীদারি ব্যবসা হয়, সর্বোচ্চ কয়জন হবে ভাইয়া? 20 জন হবে। কিন্তু যদি এটা একটা ব্যাংকিং অংশীদারি ব্যবসা হয়, সেক্ষেত্রে কয়জন হবে? 10 জন হবে। এবার আসেন চুক্তিবদ্ধ সম্পর্ক। ক্যামেরাতে আচ্ছা, একটা মিনিট, আমরা একটু ক্যামেরাতে একটু ক্লিন করে দিই। আপনাদের মনে হয় ক্যামেরাতে একটু সমস্যা হচ্ছে, একটু একটা মিনিট, সরি ফর দ্য প্রবলেম। আশা করি আপনাদের মনে হয় এখন ক্যামেরা নিয়ে আর কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। আমাকে একটু আপনাদের হৃদয় ভাইয়া বলছে যে ক্যামেরাতে একটু প্রবলেম হচ্ছে। ক্যামেরাটা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাবেন। আশা করি এখন মনে হয় ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে। প্রবলেম হলে আমি আমার এখানে মোবাইল রাখছি, প্রবলেম হলে আমি জানবো। আচ্ছা, এবার আসেন কোথায় ছিলাম? অংশীদারি ব্যবসায়ের যে উপাদান সমূহ। তাহলে এখানের মধ্যে বললাম একাধিক সদস্য থাকবে। একাধিক সদস্য মানে কি? একের অধিক, অর্থাৎ কমপক্ষে কয়জন? 2 জন। সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ কয়জন হবে? 20 জন। আর ব্যাংকিং এর ক্ষেত্রে 10 জন। এটা গত কিছুক্ষণ আগেই বললাম। এবার আসেন চুক্তিবদ্ধ সম্পর্ক। খুব ভালোভাবে এটা খেয়াল করতে হবে। একটি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? চুক্তি। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? চুক্তি। তাহলে একটা কোয়েশ্চেনের আমাকে একটু আনসার দিবেন। ধরেন আমাদের কোন একটা ইনসিডেন্ট ঘটছে ব্যবসায়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কার কথা শুনবো? আমরা কি চুক্তির কথা শুনবো, নাকি আমরা 1932 সালের অংশীদারি আইনের কথা শুনবো? দেখি আমাকে একটু এই কোয়েশ্চেনটার আনসার দেন তো। যদি আমার অংশীদারি ব্যবসায়ে কোনো ধরনের প্রবলেম হয় বা কোনো ধরনের সমস্যা দেখা দেয়, সেই সমস্যার সমাধানের জন্য আমরা কি চুক্তিতে দেখবো আগে, বা চুক্তির ব্যবহার আগে করব, নাকি আমরা আগে আমাদের 1932 সালের আইনটাকে ব্যবহার করবো? দেখি একটু ফটাফট কমেন্ট করেন তো, কারণ আপনার নইলে ঘুমাই যাবেন। আসেন একটু ফটাফট আমাকে কমেন্ট করে জানান। যদি আমার কোনো ধরনের প্রবলেম সৃষ্টি হয় ব্যবসায়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কাকে ব্যবহার করবো বা কাকে আলোচনা, কাকে দেখবো? আগে কি চুক্তি দেখবো, নাকি আগে আইন দেখবো? একটু আমাকে জানাবেন। দেখি ফটাফট জানান। হ্যাঁ, ওকে ওকে ওকে, ইয়েস ইয়েস, হ্যাঁ, মেহরিন, নিহা, সুমি মহাজন দুজনে আনসার দিছে আমরা আগে চুক্তি দেব। এই যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমরা আগে চুক্তিকে বেস করে চলি, যার কারণেই বলা হয় অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তি। তাহলে এবার আসেন এইখান থেকে, বা এই কোশ্চেনটা আপনাদেরকে কেন করা হয়েছে মাথায় রাখবেন। আমাদের পরীক্ষায় খ নাম্বারের ক্ষেত্রে এই কোশ্চেনটা আসতে পারে, বা অনুধাবনের ক্ষেত্রে এই কোশ্চেনটা আসতে পারে, যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কেন কেন চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের
মূল দলিল বলা হয়? কেন 1932 সালের আইনকে মূল দলিল বলা হয় না? তাহলে এটার আনসারটা আমরা কি দিব? অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে বা অংশীদারি ব্যবসায়ের গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ হয়ে থাকে মূলত কিসের ভিত্তিতে? চুক্তির ভিত্তিতে। যেহেতু অংশীদারি ব্যবসাটির গঠন, পরিচালনা এবং নিয়ন্ত্রণের সবকিছুই আমরা চুক্তির মাধ্যমে সম্পাদন করে থাকি, সেক্ষেত্রে অংশীদারি ব্যবসায়ের মূল দলিল বা মূল ভিত্তি বলা হয় কাকে? চুক্তিকে বলা হয়। ক্লিয়ার? আশা করি বুঝা গেছে। আচ্ছা, এরপরে দেখেন আইনসম্মত ব্যবসায়ের অস্তিত্ব। আচ্ছা, আইনসম্মত ব্যবসায়ের অস্তিত্ব বলতে কি বললো? নিবন্ধন বাধ্যতামূলক না হলেও আইন দ্বারা এই ব্যবসাটি কি হয়? নিয়ন্ত্রণ হয়। আচ্ছা, এখন একটা তো কনফ্লিক্ট হয়ে গেল ভাই। কিছুক্ষণ আগে বললাম যে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? চুক্তি। তার মানে কোনো ধরনের কাজ করতে হলে কাকে ব্যবহার করব? চুক্তিকে ব্যবহার করব। তাহলে ভাই এখানে আইনের কাজ কি? দেখেন, চুক্তিতে আমরা সব সময় সব পয়েন্ট হয়তো নাও পেতে পারি, বা চুক্তিতে হয়তো আপনি সব সময় সব পয়েন্ট নাও রাখতে পারেন। তাহলে যে জায়গায় আমার চুক্তির কাজ শেষ, সেই জায়গায় মূলত কাজ শুরু কার? 1932 সালের কোম্পানি আইন, অংশীদারি আইনের। কি বললাম? যে জায়গায় আমার চুক্তির কাজ শেষ, সেই জায়গা থেকে কাজ শুরু কার? 1932 সালের অংশীদারি আইনের। তার মানে চুক্তিটাও, চুক্তির পাশাপাশিও এই ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের কি লাগবে? আইন লাগবে। শুধুমাত্র আইন নেই কোন ব্যবসায়ের? এক মালিকানা ব্যবসায়ের। কিন্তু অন্য ক্ষেত্রে আইন আছে, সব ব্যবসায়ের ক্ষেত্রে আইন আছে। কোন ব্যবসায় আইন আছে? মূলত অন্যান্য ব্যবসাগুলোর ক্ষেত্রে কি আছে? আইন আছে। আর এটা আইন ব্যবসায় অস্তিত্ব কেন? মাথায় রাখবেন, কোম্পানি আমি আবার বারবার কোম্পানি বলছি, দুঃখিত, আরেকবার আসি। আমরা জানি যে অংশীদারি ব্যবসায়ের একটা নির্দিষ্ট আইন আছে। কত সালের আইন? 1932 সালের আইন। যেহেতু অংশীদারি ব্যবসায়ের একটা নির্দিষ্ট 1932 সালের আইন আছে, যার কারণে একে বলা হয় হচ্ছে কি? আইনসম্মত ব্যবসা। এবার আসেন আইনের নিয়ন্ত্রণ। অংশীদারি ব্যবসায়ীটা, ওই যে বললাম, যে জায়গায় আমার চুক্তি ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সেই জায়গায় মূলত ব্যবসাটাকে কে নিয়ন্ত্রণ করে থাকবে? আইন নিয়ন্ত্রণ করে থাকবে। দেখেন, আমরা কিন্তু একটা জিনিস পড়ে আসছিলাম আমাদের এই যে ম্যাথমেটিক্সে, আপনারা যারা পড়ছেন, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যদি আমার কোনো ধরনের মূলধনের উপর যদি সুদ বলা না থাকে, তাহলে সুদ অ্যাপ্লাই হবে না চুক্তিতে। কিন্তু যদি ঋণের ক্ষেত্রে সুদের পরিমাণ উল্লেখ না থাকে, সেক্ষেত্রে আমরা কত পার্সেন্ট ধরে রাখি? 6% ঋণের সুদ ধরি। যদি ঋণের ক্ষেত্রে কোনো ধরনের সুদ দেওয়া না হয়, সেক্ষেত্রে সুদটা কত ধরি? 6% ধরি। বাট এই 6%টা আসছে কোত্থেকে ভাই? এই 6%টা আসছে কোত্থেকে? 1932 সালের থেকে আইন থেকে। যদি 1932 সালের আইনে এই 6%টা উল্লেখ আছে, যার কারণেই কিন্তু আমি আমার ব্যবসায়ের ক্ষেত্রে কেউ যদি ঋণের সুদের কথা উল্লেখ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এইটাই ব্যবহার করে থাকি। তার মানে যেটা বললাম, যেখানে চুক্তির শেষ, সেখানেই মূলত কাজ শুরু? আইনের কাজ শুরু। এবার আসেন মুনাফা বন্টন। যদি মুনাফা বন্টন কিভাবে হবে? চুক্তি অনুযায়ী মুনাফা বন্টন হবে। কিন্তু চুক্তিতে যদি মুনাফার কথা উল্লেখ না থাকে, তাহলে চুক্তিতে যদি মুনাফা অর্জনের কথা উল্লেখ না থাকে, সেক্ষেত্রে মুনাফা কি হবে? মুনাফা সমান ভাবে বন্টন হবে। আচ্ছা, এবার আসেন পারস্পরিক প্রতিনিধিত্ব। আচ্ছা, প্রতিনিধিত্ব মানে কি? প্রতিনিধিত্ব মানে হচ্ছে আপনি একজনের হয়ে কাজ করা। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে অংশীদাররা বা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে এক একজন অংশীদার এক একজনের কি করে? প্রতিনিধি হিসেবে থাকে। ধরেন আপনি ব্যবসা করতেছেন, আপনার এক ক্লোজ ফ্রেন্ড, অর্থাৎ মোট আপনার 2 জন মিলে ব্যবসাটা করতেছেন। হঠাৎ যে কোনো কারণে আপনি একটা ব্যবসায়ের বাইরে চলে গেছেন, তখন ওই ব্যবসায়ের সকল প্রকার ডিলটা কে করবে? আপনার ফ্রেন্ড করবে। তার মানে ওই ফ্রেন্ডটা কার প্রতিনিধিত্ব করতেছে? আপনার প্রতিনিধিত্ব করতেছে। কেন? কাজটা করার কথা ছিল কার? আপনার, কিন্তু কাজটা কে করতেছে? ও করতেছে। যার কারণে এটাকে আমরা বলি হচ্ছে কি? প্রতিনিধিত্ব। ঠিক সেম অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে এই প্রতিনিধিত্ব বলা হয়েছে যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যে কোনো ডিল, যদি অংশীদারদের যে কোনো ডিল, যে কোনো অংশীদার কি করতে পারবে? এই ডিলটা সম্পন্ন করতে পারবে। কেন? তারা একে অপরের কি করে? প্রতিনিধিত্ব করে। কোনো একজন অংশীদার যদি না থাকে, সেক্ষেত্রে আরেকজন অংশীদার ওই অংশীদারের হয়ে কি করতে পারবে? ডিল করতে পারবে। কেন? এটা এর লতে বলে দেওয়া আছে। এবার আসেন পারস্পরিক আস্থা ও বিশ্বাস। মাথায় রাখবেন, এইখানে অংশীদারি ব্যবসাটা মূলত টিকে থাকে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট সেকেন্ড নাম্বার এমসিকিউ বলতে পারেন। সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায় টিকে থাকার কারণ। অংশীদারি ব্যবসায়
টিকে থাকার কারণ কি? তাহলে পরীক্ষায় যদি এমসিকিউটা আসে যে অংশীদারি ব্যবসায় টিকে থাকার কারণ কি, অংশীদারি ব্যবসায় টিকে থাকার মূল কারণ হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাস। আপনার যখন আপনার পার্টনারের প্রতি কোনো ধরনের আস্থা থাকবে না, আপনার যখন আপনার পার্টনারের প্রতি কোনো ধরনের বিশ্বাস থাকবে না, তখন এই ব্যবসাটা কখনোই 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 এটা সফল হতে পারবে না, এটা কখনোই কি করতে পারবে না, টিকে থাকতে পারবে না। যেদিন থেকে আপনার আপনার পার্টনারের উপর থেকে ভরসা ছুটে যাবে, সেদিন থেকে কিন্তু আপনার ব্যবসায় ডাউনফল শুরু হবে এবং এক পর্যায়ে গিয়ে আপনার ব্যবসাটা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো অংশীদারি ব্যবসায় টিকে থাকার মূল কারণ কি, অংশীদারি ব্যবসায় টিকে থাকার জন্য মূল প্রধান বিষয়টা কি, অংশীদারি ব্যবসায়টা টিকে থাকার জন্য প্রধান বিষয় হচ্ছে কি, পারস্পরিক আস্থা ও বিশ্বাস। তাহলে এই পয়েন্টগুলো ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, এই প্রত্যেকটা পয়েন্ট আমরা ক্লিয়ার কিনা। তারপরে আসেন এই প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনটা কোনটা। চুক্তিবদ্ধ সম্পর্ক আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, পারস্পরিক আস্থা ও বিশ্বাস এটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট 5 স্টার, আর পারস্পরিক প্রতিনিধিত্ব এটা হচ্ছে আমাদের কি 3 স্টার। তাহলে চুক্তিবদ্ধ সম্পর্ক এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাস এই থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। আর পারস্পরিক প্রতিনিধিত্ব এখান থেকে কোশ্চেন আসলেও আসতে পারে। আর বাকিগুলা কিন্তু আমরা সবাই জানি, এগুলা নিয়ে আমাদের খুব বেশি আলোচনা করার দরকার নেই। সো এই উপাদান, এই 7টা উপাদান নিয়ে আপনাদের সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, 7টা উপাদান আমাদের ক্লিয়ার কিনা একটু জানাবেন। আচ্ছা, মেহেরিমা নিহা বলল যে ভাইয়া আমার একটা কথা ছিল, আমাদের সামনে ইন্টার ফার্স্ট ইয়ারে এক্সাম শুরু হবে, বাট সিলেবাসে এই অধ্যায়গুলো নেই, তাই একটু যেগুলা আছে ওগুলো করলে ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করলে ভালো হয়, বাট এখন আসলে কি, ধরেন আমরা যখন লাইভ ক্লাসটা শুরু করছি, আমাদের লাইভ ক্লাসের সিরিজটাই হচ্ছে এরকম যে আমরা বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আমরা শেষ অধ্যায় পর্যন্ত মূলত আপনাদের ক্লাসগুলো একদম শেষ টপিক পর্যন্ত যাব। এই কারণেই মূলত আমাদের এই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করা। আর এই অধ্যায়গুলো আপনার হয়তো ইয়াতে নাই, ওই কলেজে নাই, বাট অন্যান্য কলেজে কিন্তু এই অধ্যায়গুলো আছে। তো আসলে আমরা যদি এখন স্পেসিফিক অধ্যায় ধরতে চাই, আমাদের কিন্তু আসলে আপনার জন্য হয়তো আমি একটা অধ্যায় ধরবো, আরেকজন বলবে ভাইয়া এটা আমার অধ্যায়ে নাই। তো যার কারণে আমরা এই হ্যাসেলটা আপাতত আমরা কোনো ইয়ারকে বা কোনো ধরেন এইচএসসি 2026 পরীক্ষার্থী তাদেরকে নিয়েও আমরা কোনো স্পেসিফিক্যালি ক্লাসটা করাচ্ছি না, আবার 27কে নিয়েও একদম স্পেসিফিক্যালি করাচ্ছি না। আমরা মূলত বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিক আমরা এখানে শেষ করাচ্ছি। যার কারণে তারপরেও আমি একটু দেখবো, সবার সাথে একটু কথা বলে দেখবো, আমি বিভিন্ন কোচিং এর বা বিভিন্ন কলেজের যে সিলেবাসটা আছে ওখান থেকে দেখবো। তবে এই টপিকটা যেহেতু আজকে শুরু করে ফেলছি, এটা শেষ হওয়া ছাড়া আসলে আমরা নতুন টপিকে যাওয়া আমার জন্য একটু প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, এখানে ঐশী সেন বললো যে ভাইয়া 6 নাম্বারটা একটু বুঝান। আচ্ছা, আমরা আবার আসি, একদম পুরো বোর্ডটা একটু ক্লিয়ার করে দিই, আবার আসি। পারস্পরিক প্রতিনিধিত্ব, পারস্পরিক প্রতিনিধিত্ব বলে মানে বোঝানো হচ্ছে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আপনি অর্থাৎ একজন আরেকজনের কি করবেন, প্রতিনিধিত্ব করবেন। যেমন ধরেন বাই এনি চান্স কোনো একটা জায়গায় আপনারা দুইজন মিলে কি করতেছেন, ব্যবসায় কাজ করতেছেন। আবারও একই উদাহরণ দিচ্ছি। তাহলে এখন যে কোনো কারণে ধরেন মিস্টার এ এবং মিস্টার বি দুইজনে মিলে মূলত কি করতেছে, অংশীদারি ব্যবসায় করতেছে। কোনো একটা কারণে এ হচ্ছে অসুস্থ হয়ে গেছে, সে যার কারণে ব্যবসায় আসতে পারে নাই। তাহলে এখন পর্যন্ত ব্যবসাটা পরিচালনা করা বা ব্যবসাটার কোনো ধরনের চুক্তি, কারোর সাথে কোনো ধরনের ডিল টাকা থাকলে এই ডিলটা কে করবে, বি করবে। কিন্তু সব কাজ করার দায়িত্ব আসলে কাজ ছিল, এর কাজ ছিল। আমরা কিছুক্ষণ আগে কি বললাম যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সবাই পরিচালনা করতে পারে বা সবার পক্ষ থেকে কি একজন পরিচালনা করতে পারে। তো ধরে নিলাম আমার এই অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে এ হচ্ছে সব ধরনের পরিচালনা করে, কিন্তু আজকে আমার প্রতিষ্ঠানের যে এ বা এই ব্যক্তি সে হচ্ছে কি অসুস্থ, সে কোনো ধরনের কাজ করতে পারতেছে না, সে আমার ব্যবসায় আসতে পারতেছে না। কিন্তু এখন আজকে আমার ব্যবসায় একটা গুরুত্বপূর্ণ ডিল এসে গেছে, তাহলে এই ডিলটা এখন হ্যান্ডেল করবে কে, এই ডিলটা হ্যান্ডেল করবে হচ্ছে বি। কেন, আমার অংশীদারি লতে বলে দিছে একজন অংশীদার আরেকজন অংশীদারের কি
প্রতিনিধিত্ব, অর্থাৎ ব্যবসায়িক কার্যক্রম করতে গেলে কোনো কারণে যদি একজন অংশীদার না থাকে, তার বিপরীতে অন্য অংশীদার সেই চুক্তি করতে কি থাকবেন, সেই চুক্তি করার সামর্থ্য তার কাছে রয়েছে। অর্থাৎ নর্মালি আপনি যদি এক মালিকানা ব্যবসায় করেন, আপনার স্টোরের বা আপনার যে ডিলটা, এই ডিলিংটা কিন্তু আপনার অন্য কেউ করতে পারবে না, আপনার ব্যবসার কর্মচারী করতে পারবে না। কিন্তু অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হয়েছে, যেহেতু এখানে অনেকজন মিলে, অর্থাৎ মিনিমাম 2 জন আর সর্বোচ্চ 20 জন মিলে যেহেতু এই ব্যবসাটা করতেছে, তো সেই ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি যদি আপনার কোনো ধরনের ডিল করতে অপারগ হয়, সেক্ষেত্রে আরেকজন তার হয়ে কি সেই চুক্তিটা করতে পারবে। অর্থাৎ এখানে একজন আরেকজনের হয়ে কি করতে পারে, কাজ করতে পারে, একজন আরেকজনের কাজটা সে কি করতে পারে, করে দিতে পারে। যার কারণে মূলত বলা হচ্ছে কি পারস্পরিক প্রতিনিধিত্ব। দেখেন এই ব্যবসায় একজন অন্যজনের কি প্রতিনিধি হিসেবে কাজ করে। যেমন আরেকটা উদাহরণ দিলেন, ধরেন আপনার পাওনাদের থেকে টাকাটা কি করবেন, আপনি উসুল করবেন। এখন দেখেন পাওনাদার থেকে যখন আপনি টাকাটা উসুল করবেন, ধরেন আপনার ব্যবসায় আছে এ, বি ও সি, 3 জন মিলে আপনারা কি করতেছেন, ব্যবসা করতেছেন। এখন মাঝখানে জেড এই ব্যক্তি আপনার ব্যবসা থেকে কি করছে, টাকাটা নিয়ে গেছে। এ বলতেছে যে টাকাটা আমাকে ব্যাক দাও, কার কাছে গিয়ে, জেড এর কাছে গিয়ে। কিন্তু জেড বলতেছে ভাই আমি এসে টাকাটা দিতে পারবো না, আপনি কোনো একজনকে পাঠান, তাকে আমি টাকা দিয়ে দিব। এ বললো হ্যাঁ ঠিক আছে, আমি টাকাটা তোমাকে, আমি আমার পার্টনার বি কে পাঠাচ্ছি, তুমি কি করবা, তাকে সেই টাকাটা দিয়ে দাও। এই যে বি এর হয়ে কাজ করতে গেছে, এটা কি আমরা বলি কি প্রতিনিধিত্ব। প্রতিনিধিত্বর আরো একটা উদাহরণ যদি আমরা দিই, আমরা ব্যাংকিং এর ক্ষেত্রে যে জিনিসটা দেখতে পাই, আমরা পড়ি যে ব্যাংক হচ্ছে গ্রাহকের প্রতিনিধিত্ব করে থাকে। অর্থাৎ ব্যাংক গ্রাহকের হয়ে কারো থেকে টাকা আদায় করে। আপনারা সবাই ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ব্যাংক সমন্বয় বিবরণী অলওয়েজ পড়ে আসছেন, দেখবেন লিখা থাকে যে ব্যাংক দেনাদার হতে 50,000 টাকা কি করলো, গ্রহণ করলো। তাহলে দেখেন দেনাদার থেকে যখন ব্যাংক 50,000 টাকা গ্রহণ করলো, ব্যাংক টাকাটা আসলে কার, আপনার, বাট ব্যাংক টাকাটা কে নিচ্ছে, ব্যাংক নিচ্ছে। এই যে আপনার কাজটা অন্য কেউ করে দিচ্ছে, এই কাজটাকে আমরা মূলত বলি কি প্রতিনিধিত্ব। আর এখানে বলা হচ্ছে এই ব্যবসায়ের যে কোনো লেনদেন বা যে কোনো কাজের ক্ষেত্রে একজন অংশীদার আরেকজনের প্রতিনিধিত্ব হয়ে কাজটা করতে পারে। ক্লিয়ার? আশা করি এখন আর কোনো ধরনের প্রবলেম হবে না। আমি আবার এখনই বললাম প্রতিনিধিত্ব মানে কি। প্রতিনিধিত্ব মানে হচ্ছে আপনার হয়ে আরেকজন যদি কাজ করে, অর্থাৎ আপনার 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 এটারে কিভাবে বুঝাই বলে জান, আমি নিজে একটু আপনাদের ইয়াতে ওই কনফিউজ কি, সরি। আচ্ছা, প্রতিনিধি বা প্রতিনিধিত্ব মানে হচ্ছে আপনার হয়ে আরেকজন কাজ করা, অর্থাৎ যে জায়গায় আপনি থাকবেন না সেই জায়গায় আপনার কাজটা করা। যেমন আমি যদি আরেকটা উদাহরণ দিই, ধরেন কোনো ধরনের জমি জমা বা কোনো ধরনের একটা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনার বাবা উপস্থিত হয় নাই, দেখবেন আপনার বাবা বলবে যে আমি আমার ছেলেকে পাঠাচ্ছি। এটাই হচ্ছে প্রতিনিধিত্ব বা এটাই হচ্ছে প্রতিনিধি। আশা করি বুঝা গেছে। দেখেন ক্লিয়ার কিনা একটু জানাবেন এখন। কি হইলো এখানে, আচ্ছা এই পরেরটাতে আমরা আসি অংশীদারি ব্যবসায় নিবন্ধন, না অংশীদারি ব্যবসায় চুক্তি। আচ্ছা, এতক্ষণ আমরা চুক্তি 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 নিয়ে অনেক কথা বলছি, এবার আসেন চুক্তি জিনিসটা কি বা চুক্তিপত্র জিনিসটা কি। দেখেন অংশীদারি ব্যবসায়ের গঠনের লক্ষ্যে অংশীদারগণ পারস্পরিক সম্মতিক্রমে ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন বিষয় নির্দিষ্টপূর্বক যে দলিলে লিপিবদ্ধ করে তাকে বলা হয় হচ্ছে কি অংশীদারি চুক্তিপত্র। এখন আমাকে বলেন তো, অংশীদারি চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসায় গঠন করা কি সম্ভব না? চুক্তিপত্র ছাড়া আমরা কি অংশীদারি ব্যবসায় গঠন করতে পারবো কি পারবো না? চুক্তিপত্র ছাড়া আমরা অংশীদারি ব্যবসায় গঠন করতে পারবো কি পারবো না? চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসা গঠন করতে পারবো কি পারবো না, একটু জানাবেন দেখি, বলেন। চুক্তিপত্র ছাড়া কি আমরা অংশীদারি ব্যবসা গঠন করতে পারবো কি পারবো না? আচ্ছা, চুক্তিপত্র ছাড়া, হ্যাঁ সুমি মহাজন বলবো জি পারবো, ইয়েস। তাহলে আমরা চুক্তিপত্র ছাড়া ব্যবসা করতে পারবো। তাহলে কি ছাড়া আমরা ব্যবসা করতে পারবো না ভাইয়া? আমরা চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় করতে পারবো না। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় করা যাবে না। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় করা যাবে না। আবারও বলতেছি,
চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় করা যাবে না, কিন্তু চুক্তিপত্র ছাড়াও অংশীদারি ব্যবসায় করা যাবে। এই যে আমাদের চুক্তি, এই চুক্তিটাকে আমরা মূলত কয় ভাগে ভাগ করতে পারি ভাইয়া? 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে মৌখিক, একটা হচ্ছে লিখিত, আর একটা হচ্ছে কি লিখিত ও নিবন্ধ। কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। কি কি? একটা হচ্ছে মৌখিক, একটা হচ্ছে লিখিত, আর একটা হচ্ছে কি লিখিত ও নিবন্ধিত। এবার আসেন এই যে মৌখিক চুক্তিটা কি, লিখিত চুক্তি কি। আপনি যখন অংশীদারি ব্যবসায় করার জন্য মুখে মুখে চুক্তি করবেন, মুখে মুখে ডিল করবেন, সেটাকে বলা হচ্ছে কি মৌখিক চুক্তি। আর এই চুক্তিটাকে যখন আপনি লিখবেন, কোথায় লিখবেন? দলিলে বা যে কোনো কাগজে যখন আপনি চুক্তিটা লিখে থাকবেন, সেটাকেই মূলত বলা হয় হচ্ছে কি লিখিত চুক্তি। তাহলে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে চুক্তি মানে কি? চুক্তি হচ্ছে কি। এবার আসে, আচ্ছা দেখি আমি এই কোশ্চেনটা আপনাদেরকে করি যে চুক্তি কি। আচ্ছা এখানে একজন লিখছে যে ভাই তানজু হাসান যে পারবো না। না ভাইয়া, চুক্তিপত্র ছাড়া আমরা অংশীদারি ব্যবসায় করতে পারবো, কিন্তু চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় করতে পারবো না। এটা ক্লিয়ার রাখবেন, মাথায় রাখবেন। কেন পারবো না, কেন পারবো, আসতেছি। আগে আমাকে কোশ্চেনটা একটা জিনিস বলেন তো কেউ, যে চুক্তি কাকে বলে ভাই? চুক্তি জিনিসটা কি? চুক্তি কাকে বলে? আমরা সবাই চুক্তিপত্র জানি। চুক্তিটাকে যদি আমি লিখে দিই সেটাই হবে কি চুক্তিপত্র। কিন্তু ভাই চুক্তি কি দেখি জানান তো। দেখি আমি 1 মিনিট টাইম দিলাম, যেহেতু এটা লিখতে হবে 1 মিনিট টাইম দিলাম। চুক্তি কি দেখি জানান, চুক্তি কাকে বলে? দেখি আপনাদের কতটুকু পড়ছেন কি না পড়ছেন একটু দেখি। চুক্তি কি? দেখি লিখেন লেখেন, দেখি আজ কতটুকু। আমি যদি 1 মিনিটের মধ্যে না পাই তাহলে আমি বুঝে নিব যে আপনাদের অবস্থা খারাপ। দেখি বলেন চুক্তি কাকে বলে? চুক্তি জিনিসটা কি? চুক্তি কাকে বলে? চুক্তি কাকে বলে? আয় হায়, এখনো কারোটা পাইতেছি না। দেখি আমি আরেকবার রিফ্রেশ মেরে দেখি। সবাই চুক্তিবদ্ধ কাকে বলে জানি, কিন্তু চুক্তি কাকে বলে এটা জানি না। হবে তাহলে তো হইলো না। আচ্ছা আসেন আমরা একটু বুঝি চুক্তি কাকে বলে, বা এগ্রিমেন্ট কাকে বলে, বা ডিল কাকে বলে। দেখেন নর্মালি আপনি আর আপনার ফ্রেন্ড দুইজনে মিলে, এটা ছেলেদের মধ্যে হয়, যে ভাই কালকে আমরা স্কুলে যাব, তুই স্কুলে গেলে আমি স্কুলে যাব, তুই যদি স্কুলে না যাস আমি যাব না। এই যে একটা বিষয়ে দুইজন এগ্রি করছে যে এক বন্ধু যদি যায় আরেক বন্ধু যাবে, এক বন্ধু যদি না যায় আরেক বন্ধু কি স্কুলে বা যাবে না, কলেজে যাবে না। এই যে কোনো একটা বিষয়ে দুইজন মানুষের যে সমঝোতা হয়েছে বা দুইজন মানুষের যে সম্মতি হয়েছে, এটাকে মূলত বলা হচ্ছে কি চুক্তি। তাহলে কি চুক্তি কি? একটি নির্দিষ্ট বিষয়ে বা একটি বিষয়ে, আমি একটু পেনের সাইজটা একটু ছোট করি। হ্যাঁ, তাহলে আসেন চুক্তি কি? চুক্তি কি একটু আবারও খেয়াল করি। চুক্তি কি? নির্দিষ্ট কোনো বিষয়ে দুই বা ততোধিক ব্যক্তির সম্মতি বা সমঝোতাই হলো কি চুক্তি। আবারও বলছি, খেয়াল করেন, নির্দিষ্ট কোনো বিষয়ে দুই বা ততোধিক ব্যক্তির সম্মতি বা সমঝোতাই হলো কি চুক্তি। এখন আসেন
পরীক্ষায় যদি এমন আসে যে অংশীদারি চুক্তি কাকে বলে, তাহলে যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে অংশীদারি ব্যবসায়ের জন্য যে সমঝোতা বা সম্মতি করে থাকে সেটাকেই মূলত বলা হয় হচ্ছে কি অংশীদারি চুক্তি। তাহলে অংশীদারি ব্যবসায়ের জন্য কি লিখবেন, অংশীদারি ব্যবসায়ের জন্য দুই বা ততোধিক ব্যক্তির সম্মতি বা সমঝোতাই হলো কি চুক্তি। আমরা জানি একটা চুক্তি করার জন্য আমাদের মিনিমাম কয়জন লাগবে ভাইয়া, দুইজন লাগবে, যার কারণে এখানে বলা হয়েছে কি দুই বা ততোধিক ব্যক্তি। আর অংশীদারি ব্যবসায়ের জন্য সর্বোচ্চ কয়জনকে নিয়ে এই চুক্তি করা যাবে, 20 জন। ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে কয়জন, 10 জন। তাহলে যদি আমাদের পরীক্ষায় আসে অংশীদারি চুক্তি কাকে বলে, অংশীদারি ব্যবসায় গঠনের জন্য দুই বা ততোধিক ব্যক্তির সম্মতি বা সমঝোতাই হলো কি চুক্তি। তাহলে ফার্স্ট অফ অল এই স্লাইড থেকে, আজকের এখনকার স্লাইডটা থেকে আমরা যে প্রশ্নটা পাইলাম সেই প্রশ্নটা হচ্ছে কি চুক্তি কাকে বলে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে এটা। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি অংশীদারি চুক্তি কাকে বলে। এবার আসেন থার্ড কোয়েশ্চেন, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভাই মৌখিক চুক্তি কাকে বলে। মৌখিক চুক্তি কাকে বলে পারবেন? আশা করি সবাই পারবেন না, সবাই ডামিস। আসেন, নির্দিষ্ট কোনো বিষয়ে দুই বা ততোধিক ব্যক্তির সম্মতি বা সমঝোতা হচ্ছে কি চুক্তি। কিন্তু আমরা যদি এই জায়গায় দিয়ে দিই মৌন সম্মতি বা মৌন সমঝোতা, এটাকে একটু লিখি। তাহলে আসেন, মৌখিক চুক্তি কাকে বলা হয়, নির্দিষ্ট কোনো বিষয়ে দুই বা ততোধিক ব্যক্তির মৌন সম্মতি বা মৌন সমঝোতাকে আমরা কি বলি, মৌখিক চুক্তি বলি। আর চুক্তির বিষয়বস্তু যখন লিখা হয় তখন সেটাকে কি বলি, লিখিত চুক্তি বলি। তাহলে চুক্তির বিষয়বস্তু যখন লিখা হয় তখন সেই চুক্তিকে আমরা কি চুক্তি বলি, লিখিত চুক্তি বলি। আর এই লিখিত চুক্তিটাকে যখন আমরা নিবন্ধকের নিকট, আবারও বলতেছি, এই লিখিত চুক্তিটাকে যখন আমরা নিবন্ধকের নিকট নিবন্ধিত করি তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি লিখিত ও নিবন্ধিত চুক্তি। দেখি এখন আমাকে কোয়েশ্চেন করেন, এই যে চুক্তিপত্র, এই যে এই চুক্তি, এটাকে আমরা কোথায় নিবন্ধন করব, চুক্তিপত্র কোথায় নিবন্ধন করব? দেখি আমাকে আনসার করেন তো। ফার্স্ট করবেন চুক্তিপত্র কোথায় নিবন্ধন করা হয়, দেখি বলেন তো চুক্তিপত্র কোথায় নিবন্ধন করা হয়। হ্যাঁ, অংশীদারদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে একমত হওয়াকে চুক্তি বলে। অংশীদারদের ব্যবসা না চুক্তি সরি। আচ্ছা দেখেন, আপনাদেরকে যখন পরীক্ষায় আসবে চুক্তি কাকে বলে তখন আপনারা কিন্তু এই অংশীদারদের গণকে দিলে 100% কারেক্ট হবে না, কারণ এখানে কিন্তু আমাদের অংশীদারি ব্যবসায়ের কথা উল্লেখ করে নাই। তাহলে যে কোনো বিষয়ে একমত হওয়াকে, কয়জন ব্যক্তি, দুই বা ততোধিক ব্যক্তির একমত হওয়াকে বা সম্মতি দেওয়াকে বা সমঝোতাকে আমরা মূলত কি বলতেছি, চুক্তি বলতেছি। কিন্তু যখন আমাকে বলা হবে অংশীদারি চুক্তি কি, তখন আমরা কি লিখবো, অংশীদারগণের ব্যবসায় সংক্রান্ত বিষয়ে একমত হওয়াকে অংশীদারি চুক্তি বলে। এটাও লিখতে পারেন, আমি যে সংজ্ঞাটা দিয়েছি এটাও লিখতে পারেন, ইটস আপ টু ইউ। আচ্ছা দেখি এখন আমাকে একটু জানান তো ভাইয়ারা, যে অংশীদারি ব্যবসায় আমরা কোথায় নিবন্ধন করে থাকি, অংশীদারি ব্যবসায় কোথায় নিবন্ধন করা হয়ে থাকে অংশীদারি চুক্তি। আচ্ছা আগে চুক্তি ভাবে বলে, অংশীদারি চুক্তি কোথায় নিবন্ধন করা হয়ে থাকে? আরে সবাই খেয়ে ফেলছি, মোটামুটি 14 জন ক্লাস করতেছি, এখনো পারতেছি না। আচ্ছা দেখেন, অংশীদারি ব্যবসায়, অংশীদারি চুক্তি, কোম্পানি ব্যবসায়, যে কোনো ব্যবসায় বলুক না কেন, যখন বলা হবে কোনো ব্যবসায় নিবন্ধন করার কথা, কোনো ব্যবসায় নিবন্ধন করার কথা বলা হলে নিবন্ধন করা হয় RJSC তে। আমি একটু কেটে আবার লিখি, কোথায় করা হয়, RJSC। RJSC মানে কি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্ম। RJSC এর পূর্ণরূপ কি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্ম। সো কোন ব্যবসায় নিবন্ধন করা হয় কোথায়, RJSC তে। তাহলে আসেন আমরা একটু আরেকবার পড়ি, অংশীদারি চুক্তি কয় প্রকার হইতে পারে, 3 প্রকার। কি কি? একটা হচ্ছে মৌখিক, একটা হচ্ছে লিখিত, আর একটা হচ্ছে কি লিখিত ও নিবন্ধিত। যদি পরীক্ষায় আসে যে মৌখিক অংশীদারি চুক্তি কাকে বলে, অংশীদারি বিষয়ে বা অংশীদারগণ যে অংশীদারের ব্যবসায় সংক্রান্ত
বিষয় নিয়ে যদি মৌন সম্মতি প্রকাশ করেন বা মৌন সমঝোতা প্রকাশ করেন সেটাকে আমরা বলি হচ্ছে কি মৌখিক চুক্তি। আর যে চুক্তি লিখিত হয় সেটাকে বলা হয়, বা অংশীদারি ব্যবসায়ের যে চুক্তি লিখিত হয় সেটাকে বলা হয় কি লিখিত চুক্তি। আর যেই লিখিত চুক্তিকে আমরা RJSC রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্ম এই জায়গায় নিবন্ধন করি সেটাকে আমরা মূলত বলি হচ্ছে কি লিখিত নিবন্ধিত। আসেন এবার একটু অংশীদারি চুক্তিপত্র সংজ্ঞা। এখানে যে কোনো ভাবে লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, আপনাদের কাছে ফ্রি উইল আছে, বাট এগুলো একটু খেয়াল করি। অংশীদারি চুক্তিপত্র অংশীদারদের মধ্যকার চুক্তির একটি কি লিখিত রূপ। তাহলে এই যে চুক্তিপত্র কি চুক্তিপত্র হচ্ছে একটা কি লিখিত রূপ। আর এই চুক্তিটা কি হইতে পারে মৌখিকও হইতে পারে। যেহেতু অংশীদারি ব্যবসায়ের চুক্তিটা মৌখিকও হতে পারে, যার কারণেই আমার চুক্তিপত্র অংশীদারি ব্যবসায় গঠনের জন্য কি নয় বাধ্যতামূলক নয়। অর্থাৎ অংশীদারি ব্যবসাটা যে আমার লিখতেই হবে, লিখে রাখতেই হবে, এটা কি নয় বাধ্যতামূলক নয়। যার কারণেই বলা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তিপত্র নয়। আশা করি এই কোশ্চেনটা বোঝা গেছে। চুক্তিপত্রে অংশীদারগণ বিভিন্ন ধরনের শর্ত কি করে থাকেন নির্দিষ্ট করে লিখে থাকেন। চুক্তিপত্র ভবিষ্যতের একটি কি প্রামাণ্য দলিল। স্টার মার্ক দিচ্ছি, এই প্রশ্নটা আসলে মাথায় রাখবেন, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অংশীদারি ব্যবসায়ের প্রামাণ্য দলিল কি। অংশীদারি ব্যবসায়ের প্রামাণ্য দলিল কি অংশীদারি ব্যবসায়ের প্রামাণ্য দলিল হচ্ছে কি চুক্তিপত্র। চুক্তি কিন্তু দলিল নয়, মাথায় রাখবেন চুক্তি কোনো প্রকার দলিল না। চুক্তি দলিল তখনই হবে যখন এটাকে কি করা হবে লিখা হবে। আর কোন চুক্তি লিখিত হয়ে গেলে সেটাকে কি বলা হয় চুক্তিপত্র বলা হয়। আবারও বলতেছি খেয়াল করেন, ছোট ছোট বিষয় আপনাদের নাম্বার খাওয়ার জন্য খুবই ইজি। পরীক্ষায় যদি বলা হয় অংশীদারি ব্যবসায়ের প্রামাণ্য দলিল কি, অংশীদারি ব্যবসায়ের প্রামাণ্য দলিল হচ্ছে কি চুক্তিপত্র। কি নয় চুক্তি নয়, চুক্তি কোনো ধরনের দলিল না। আবারও বলতেছি চুক্তি কোনো ধরনের দলিল না, দলিল হচ্ছে কি চুক্তিপত্র। তার মানে অংশীদারি ব্যবসায়ের প্রামাণ্য দলিল কি অংশীদারি ব্যবসায়ের প্রামাণ্য দলিল হচ্ছে কি চুক্তিপত্র। ভবিষ্যতের দিক নির্দেশনা হিসেবে কি করা হয় অংশীদারগণ এটি অনুসরণ করেন। আর কোন জায়গায় যদি এই চুক্তিপত্র বা চুক্তি আমাকে কোনো ধরনের দিক নির্দেশনা দিতে না পারে সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমরা কোম্পানি আইন ব্যবহার করে থাকি। আশা করি অংশীদারের চুক্তিপত্র এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়েছে। অংশীদারদের চুক্তিপত্র আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন দেখি, ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। আচ্ছা পরবর্তীতে আমি যখন চলে গেছি তখন আতসী বলছে RJSC, মেহেরিমান নিহা বললো RJSC, মলিকা বললো RJSC, সুমি মহাজন বললো RJSC। আচ্ছা যারা যারাই RJSC বলছেন সবাই কারেক্ট। ওকে এখন ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু ফটাফট জানাবেন। আচ্ছা ওকে তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আসেন অংশীদারি চুক্তিপত্র শেষ। এবারে আসেন অংশীদারি ব্যবসায় নিবন্ধন কাকে বলে। এই যে এতক্ষণ ধরে আমরা চিল্লাচ্ছি RJSC, এই RJSCর কাজটাকে আমরা একটু এখন দেখব। সাধারণভাবে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে নিবন্ধকের অফিসে প্রতিষ্ঠানের নামকে কি বোঝায় তালিকাভুক্ত করাকে বুঝায়। তার মানে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে মূলত কি নিবন্ধকের অফিসে প্রতিষ্ঠানের নামটাই কি করা হয় তালিকাভুক্ত করাকে বুঝায়। আর নিবন্ধকের অফিস কি ভাইয়া RJSC। দেখেন এটা হচ্ছে শর্ট ফর্ম। এর থেকে যদি আরো শর্ট ভাবে বলা হয় অংশীদারি চুক্তিপত্রকে নিবন্ধন করাকেই মূলত বলা হয় হচ্ছে কি অংশীদারি ব্যবসায় নিবন্ধন। আরো শর্ট করে যদি বলতে চাই আমার যে লিখিত চুক্তিটা আছে এই লিখিত চুক্তিটাকে আমরা কোথায় RJSC তে যখনই নিবন্ধন করে ফেলবো তখনই ওই ব্যবসাটাকে আমরা বলবো কি একটি নিবন্ধিত অংশীদারি ব্যবসায়। আচ্ছা এরপর আসেন এই নিবন্ধনের জন্য এইরূপ নিবন্ধনের জন্য যে স্থলে বা যে জায়গায় ব্যবসায় স্থাপিত বা স্থাপনের প্রস্তাব করা হয়েছে উক্ত এলাকায় সরকার নিযুক্ত নিবন্ধক অফিসে নির্ধারিত ফর্মে কি করতে হয় আপনার নির্ধারিত ফর্মে আবেদন করে এইসব ব্যবসা কি করা হয় তালিকাভুক্ত করা হয়। নির্ধারিত অফিসটার নাম কি RJSC। যতক্ষণ পর্যন্ত এটা পড়বো এটা বলতে থাকবো যাতে মনে রাখেন। এবার আসেন এরূপ আবেদনপত্রে অংশীদারি ব্যবসায়ের 58 ধারায় অংশীদারি চুক্তিপত্রের গুরুত্বপূর্ণ বিষয়াদি উল্লেখ করা হয়। স্টার মার্ক
লিখে রাখেন, মাথায় রাখেন। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন সম্পর্কে বলা হয়েছে কত নাম্বার ধারায়? অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন সম্পর্কে বলা হয়েছে 58 নাম্বার ধারায়। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন সম্পর্কে বলা হয়েছে কত নাম্বার ধারায়? 58 নাম্বার ধারায় অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন সম্পর্কে বলা হয়েছে। তাই প্রকৃতপক্ষে নিবন্ধন বলতে অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনকে বুঝাই। যে এতক্ষণ যেটা বললাম, পক্ষের নিবন্ধন বলতে অংশীদারি চুক্তিপত্রকে বুঝায়। তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম, অংশীদারি ব্যবসায় নিবন্ধন কিভাবে করতে হবে। অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আমাকে কই যাইতে হবে? নিবন্ধকের অফিসে যাইতে হবে। নিবন্ধকের অফিসে গিয়ে কি করতে হবে? আমার প্রতিষ্ঠানের নামটাকে কি করতে হবে? তালিকাভুক্ত করতে হবে। আর সহজ ভাষায় যদি আমরা বলি, প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনকে মূলত কি হয়? বোঝানো হয়। পরের স্লাইডটা যদি আমরা একটু খেয়াল করি, এই জায়গায় আমরা মূলত আজকে দেখতেছি যে অংশীদারি ব্যবসাটাকে আমরা কিভাবে কি করব? নিবন্ধন করব। দেখেন ভাই, এতদিন পর্যন্ত আমি যতটুকু জানি, আর আমাদের যে আমরা এতদিন পর্যন্ত পড়ে আসছি, অংশীদারি ব্যবসায় কি? অংশীদারি ব্যবসায় একটা নিবন্ধন করা কি বাধ্যতামূলক, অর্থাৎ বাধ্যতামূলক নয়। কেউ চাইলে অংশীদারি ব্যবসায় গঠন করতে পারবে, কেউ চাইলে অংশীদারি ব্যবসায় কি করতে পারবে না, গঠন নাও করতে পারে, এটা তার ইচ্ছা। কিন্তু যদি বাই এনি চান্স কেউ চায় অংশীদারি ব্যবসাটা আমি কি করব, নিবন্ধন করব, তাকে কি কি স্টেপ ফলো করতে হবে, এখন আমরা এই জিনিসটা শিখবো। আমার যা মনে হয়, আই মে বি রং, যে আপনাদের অনেকেই জানেন না এই অংশীদারি ব্যবসাটা আসলে কিভাবে নিবন্ধন করতে হয়। আসেন আমরা একটু জানি অংশীদারি ব্যবসাটা কিভাবে নিবন্ধন করতে হয়। 1932 সালের অংশীদারি আইনের কত নাম্বার ধারায়? 58 নাম্বার ধারায়। এটা স্টার মার্ক দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনারা যখন অ্যাডমিশনের জন্য পড়াশোনা করবেন, দেখবেন যে এই কোয়েশ্চেনটা কতবার আসছে, হিসাব নেই। 1932 সালের অংশীদারি আইনের 58 নম্বর ধারা অনুযায়ী অংশীদারি সংগঠন নিবন্ধনের জন্য সরকার নিযুক্ত রেজিস্ট্রার অফিসে নির্ধারিত ফর্মে নির্দিষ্ট ফি দিয়ে দরখাস্ত করতে হয়। অংশীদারগণ যথারীতি দরখাস্তের ফর্মটি পূরণ করে দস্তখত দিয়ে, তার মানে অংশীদাররা যারা আছে তারা সবাইকে কি দিতে হবে? সাইন দিতে হবে। দস্তখত দিয়ে রেজিস্ট্রারের নিকট দাখিল করে নিম্নে নিবন্ধন প্রক্রিয়াটি চিত্রের সাহায্যে, বা চিত্র না, এটা ভুল দেখানো হলো। দেখেন কি করতে হবে। ফার্স্ট অফ অল আমাকে এই আবেদন পত্রটা কি করতে হবে? সংগ্রহ করতে হবে। তার মানে আমার অংশীদারি ব্যবসাটা নিবন্ধন করার ফার্স্ট স্টেপটা কি? আবেদন পত্র কি করতে হবে? সংগ্রহ করতে হবে। সেকেন্ড, এই আবেদন পত্রটা আমাকে কি করতে হবে? পূরণ করতে হবে। থার্ড, আবেদন পত্রে আমার যত ধরনের অংশীদার আছে প্রত্যেকটা অংশীদারকে কি করতে হবে? স্বাক্ষর দিতে হবে। লাস্ট কি আমাকে এরপরের কাজ কি? এইটার ক্ষেত্রে অংশীদারি ব্যবসাটা নিবন্ধন করার জন্য একটা নির্দিষ্ট ফি আছে, কিছু জায়গায় 5,000, কিছু জায়গায় 2,000। এটা ডিপেন্ডস অন কতটুকু আমার অংশীদার আছে। নেক্সট ক্লাসে এগুলা নিয়ে আমরা আলোচনা করব। তো নেক্সট ক্লাসে এটা আমি বলবো। আগে দেখেন, একটা নির্ধারিত ফি কি করতে হবে? আমাকে জমা দিতে হবে। তারপরে তাহলে 3-4টে স্টেপ শেষ। আবেদনপত্র সংগ্রহ করে ফেলছি, সেটা পূরণ করে ফেলছি, সেখানে প্রত্যেকটা অংশীদার কি করে দিছে? সাইন করে দিছে, নির্ধারিত ফি দিয়ে দিছে। এবার যখন এই 4টে স্টেপ কাজ, এই আবেদনপত্র এখন কার কাছে চলে যাবে? নিবন্ধকের কাছে চলে যাবে। নিবন্ধক আমার এই আবেদনপত্রটা কি করবেন? যাচাই বাছাই করবেন। যদি নিবন্ধন পত্রটা যাচাই বাছাই করে উনি দেখেন যে না, আমার নিবন্ধন পত্র বা আমার সবকিছু একদম কারেক্ট, দলিল আদি সবকিছু কারেক্ট, তখনই তিনি আমার ব্যবসাটা কি করবেন? নিবন্ধন করবেন। আবারও বলে রাখি, অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে মূলত কি বোঝানো হয়? প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করাকে বোঝায়। তাহলে এই যে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন পদ্ধতি, ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়া? বুঝা গেছে কিনা? এই টপিকটা ক্লিয়ার হয়েছে কিনা? কিভাবে অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতে হবে বুঝা গেছে কিনা? অংশীদারি ব্যবসাটা এটা কি নিবন্ধন করা কি নয়? বাধ্যতামূলক নয়। এটা কি ঐচ্ছিক। কেউ চাইলে করতে পারে, কেউ চাইলে এটা কি করতে পারে? নাও করতে পারে। তো যদি কেউ চায় আমি অংশীদারি ব্যবসাটা কিভাবে নিবন্ধন করব, তার জন্য এটাই হচ্ছে রোড ম্যাপ। দেখি বুঝা গেছে কিনা দেখেন। ওকে, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। তাহলে এই ছিল আজকের টপিক। এখানে আজকে আমাদের শেষ। আপনাদের সাথে আজকে আমাদের এইখানেই ক্লাস শেষ। দেখি আমাকে একটু সবাই জানাবেন এই জায়গাগুলোতে
প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড, কোন জায়গায় কোন টপিকে কেউ বুঝছেন কিনা আমাকে একটু জানাবেন। কোন ধরনের কোন জায়গায় কোন ধরনের প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাবেন। ওকে ওকে, কারো কোনো ধরনের প্রবলেম আছে কিনা জানাবেন। যদি প্রবলেম না থাকে তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। ওকে, ঠিক আছে, ওকে তাহলে। ওকে, কারো যদি প্রবলেম না থাকে আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আপনাদের সাথে দেখা হবে আমাদের অংশীদারি ব্যবসায়ের দ্বিতীয় পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।